আর্জেন্টিনা কি ফুটবল খেলেছে? স্পেশালি ফাইনাল ম্যাচটা যারা দেখেছেন, খোদ আর্জেন্টিনার সমর্থক যারা, তাদের মাঝেও জেগেছে এই প্রশ্ন। দল হারলে থাকে হতাশা, তবে আর্জেন্টিনা যেভাবে স্পেনের কাছে হেরেছে, যেই ফুটবলটা খেলে, তা নিয়ে সবার মনে একটা প্রশ্ন, এমন ফুটবল কেন? আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে ফুটবল তো খুব সহজ একটা খেলা, অন্তত খালি চোখে দর্শকরা দেখলে এটাই বোঝে না। আমরা যারা খেলাটা অনেক গবেষণা করি, চিন্তা করি, ওইটা বাদে যারা 4 বছর বাদে টিউন ইন করেন, তারা ফুটবল খেলা দেখতে চান যে সুন্দর একটা পাসিং ফুটবল হবে, গোল দিবে। আর্জেন্টিনা ফাইনালের মতো মঞ্চে গিয়ে কেমন ফুটবল খেললো আর কেন খেললো? আচ্ছা, আর্জেন্টিনা ফুটবল খেলেছে সেটা নিয়ে আমার একটু আপত্তি আছে। আর্জেন্টিনা যেটা খেলেছে এটাকে ফুটবল বলা যায় না আসলে। এটাকে আপনি জগিং বলতে পারেন, তারা সারা মাঠ দৌড়েছে। এটাকে আপনি কুস্তি বলতে পারেন, যে অনেক রাফ ট্যাকেল করেছে, শেষে তো মারামারিও করলো। ফুটবল কোনো অর্থে এটা ছিল না। পারাদেসকে দেখে মনে হচ্ছিল ডাব্লিউডাব্লিউ রিং থেকে তিনি উঠে স্ট্রেট মাঠে চলে এসেছে। এখন কেন খেলেছে এটার আসলে ট্যাকটিক্যাল ব্যাখ্যা খুঁজতে যাওয়াটা একটু কঠিন, কারণ এটা এত জঘন্য খেলা, এটা ট্যাকটিক্যালি এক্সপ্লেন করা যায় না। এইটা আমার কাছে মনে হচ্ছে যে ইট ওয়াজ এ মেন্টালিটি ইস্যু। মানে আপনি যে এই যে শব্দটা বললেন জঘন্য, স্কোর লাইন যে সবসময় আসল চিত্রটা তুলে ধরে না তার প্রমাণ। স্কোর লাইন 1-0, একটা গোল হচ্ছে 106 মিনিটে না। এবং সত্যি বলতে, যদি এই ম্যাচটা আর্জেন্টিনার শেষ, স্পেশালি সেকেন্ড হাফের শেষ দিক থেকে আর্জেন্টিনা যে খেলাটা খেলেছে, বা এনসো ফার্নান্দেস রেড কার্ড দেখার পর যেভাবে খেলেছে, তাতে দেখে মনে হচ্ছে যে আর্জেন্টিনা একেবারে এখন হার্ট অ্যান্ড সোল ট্রাই করছে ম্যাচটাকে টাই ব্রেকারে নিয়ে যাবে। এবং সেখানে যদি ম্যাচটা টাই ব্রেকারে যেত, এবং সেখানে যদি এমিলিয়ানো মার্টিনেজের কোনো কারণে, এমিলিয়ানো মার্টিনেজ কালকে অসাধারণ খেলেছে, 11টা সেভ এক ম্যাচে। হ্যাঁ, তো 11টা সেভ নিয়ে যদি আমার একটু আলাদা ইয়ে আছে, সেটা আমি পরে আসছি। বাট এমিলিয়ানো মার্টিনেজ যদি টাই ব্রেকারে কোনোভাবে আর্জেন্টিনাকে জিতিয়ে ফেলতেন, এইটা একটা ডিসগ্রেস হতো। মানে এটা আসলে অবভিয়াসলি ফুটবলের ক্ষেত্রে অবিচার শব্দটা বলা যায় না, যে জিততে পারেনি তো জিততে পারেনি, হেরেছে তো হেরেছে, শেষ কথা। কিন্তু স্টিল যেভাবে খেলাটা হয়েছে, তাতে যদি আর্জেন্টিনা বাই এনি চান্স টাই ব্রেকারে জিততেও যেত, আমার খুব ডাউট আছে যে আর্জেন্টিনার কয়েকজন সমর্থক এই জিনিসটা খুব ফুললি সেলিব্রেট করতে পারতেন, যে না আমরা 2022-এ যেরকমটা হয়েছে, যে সব মানে দাপট নিয়ে সেলিব্রেট করতে হবে, কারণ আর্জেন্টিনা দারুণ খেলে জিতেছে। কিন্তু এই ম্যাচ যদি কালকে কোনোভাবে টাই ব্রেকারে যেত এবং আর্জেন্টিনা জিতে যেত, আমার মনে হয় না আর্জেন্টিনারও খুব বেশি সমর্থক এটাকে সেলিব্রেট করার মতো মুডে থাকতেন, কারণ এই খেলা দিয়ে যাই হোক মানে সেলিব্রেট করা যায় না আর কি। এই কারণেই কি আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তাদের হতাশাও কম? আমি মোটামুটি যতটুকুই দেখছি রিয়েল লাইফে, সোশ্যাল মিডিয়াতে, সবার খুব বেশি হতাশা কম। না, এটা আসলে মানে ফ্রাস্ট্রেশন একটা জিনিস। আমি একটু আপনাদের জন্য সহজ করে দিই। লিওনেল স্কালোনির হাতে তো টুলস কম ছিল না, তাহলে স্পেনের সামনে গিয়ে এরকম ফুটবল কেন খেলতে হলো? আচ্ছা, আপনার প্রথমটাতে আসি। ফ্রাস্ট্রেশন একটা জিনিস, ডিপ্রেশন একটা জিনিস। হ্যাঁ, বা আপনি যেটা বলছেন যে হতাশার জায়গায়, এটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে, ম্যাচ যত এগিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা, আমি প্রিটি শিওর নাম হয়ে গেছেন, অনুভূতি শূন্য, যে আসলে কি বলবেন এটাকে। মানে তারা একটা মানুষ তো একটা হোপ থাকে, একটা এক্সপেকটেশন থাকে। আই এম প্রিটি শিওর আর্জেন্টিনার সাপোর্টারদের একটা পর্যায়ের পর আর কোনো এক্সপেকটেশনও ছিল না এই ম্যাচ থেকে, যে আর্জেন্টিনা ব্যাক করবে, আর্জেন্টিনা কিছুটা হলো মেসি দেখাবে, মেসি কিছু, কারণ একেবারে ফ্রম দ্য মিনিট ওয়ান, ফ্রম দ্য গেট গো, আর্জেন্টিনা একেবারে কী করতে চেয়েছে আসলে আর্জেন্টিনা, আই গেস আর্জেন্টিনা ফ্যানরা তো না, নিরপেক্ষ সমর্থক কেউই আসলে সম্ভবত এটার কোনো এক্সপ্লেনেশন আনতে পারবে না যে আর্জেন্টিনা কী করতে চেয়েছে। এখন আপনি যদি বলেন যে স্কালোনির হাতে কী ছিল, এই জায়গাটায় যেটা বললাম যে এইটাকে আসলে ট্যাকটিক্যালি এক্সপ্লেন করা টাফ, বিকজ এটা আমার কাছে মনে হচ্ছে মেন্টালিটি ইস্যু। আমরা প্রিভিউতে কালকে বলছিলাম যে স্পেন হচ্ছে একেবারে নিখুঁত একটা দল। স্পেনকে আপনি হাই প্রেস করতে গেলেও ঝামেলা, স্পেন কোনো একটা রাস্তা বের করে ফেলবে। স্পেনকে আপনি লো ব্লক করতে গেলেও ঝামেলা। কারণ স্পেন বল পায়ে এই সময়ে সবচেয়ে দক্ষ দলগুলোর একটা আর বলার মতো জায়গা নেই। সবচেয়ে দক্ষ দল হচ্ছে, বল পায়ের মাস্টার হচ্ছে স্পেন। তো স্পেনকে আপনি লো ব্লকে খেলতে যাওয়া মানে তাদেরকে আপনি বল সিড করে আসা, যে বলটা তাদের পায়ে দিয়ে আসা, পজিশন সিড করে আসা। তো সেই জায়গায় এটা আসলে এটাও সুইসাইডাল। মিড ব্লকে খেলতে গেলে স্পেনের যেহেতু উইংয়ে এখন ভয়ঙ্কর একটা দল, স্পেন, এবং ফিজিক্যালিটি বলেন, পজিশন বলেন, পেস বলেন, সব দিক থেকে স্পেনে সব কিছু আছে। তো ওই দিক থেকে আসলে স্পেনকে কীভাবে কাউন্টার করা যায়, আই গেস আর্জেন্টিনা নিজেরা কীভাবে খেলবে তার চেয়ে বেশি
কনসার্ন ছিল স্পেনকে কীভাবে কাউন্টার করা যায়, স্পেনকে কীভাবে আটকানো যায় সেই জায়গাটাতে। তো আপনি যখন অন্য দলকে কীভাবে আটকানো যায় সেটাতেই অনেক বেশি অবসেসড হয়ে যাবেন, তখন তার আপনার নিজের খেলা বলে কিছু থাকে না। ইভেন আপনার হয়তো ম্যাচে অনেকটা পর্যায়ে এরকমও মনে হচ্ছে যে এনসো ফার্নান্দেজ বা ম্যাকলিস্টারের পায়ে বল, সামনে হয়তো ফার্স্ট হাফে তো নিকো গনসালেস ছিলেন লেফট উইংয়ে, সামনে হয়তো নিকো গনসালেসকে দেওয়ার অপশন ছিল বা অন্য কোনো দিকে পাস করার অপশন ছিল, বাট তারা যেটা দেখা গেলো যে আলটিমেটলি ব্যাক পাসে দিলেন। তো ওইটা বলছে যে আর্জেন্টিনা আসলে মেন্টালি একেবারে যেটা বললাম অবসেস ছিল যে আমরা স্পেনকে আটকাবো, তারা আসলে নিজের খেলা নিয়ে খুব বেশি চিন্তা করেনি। সেকেন্ড যদি বলেন যে স্কালোনির হাতে কি টুল ছিল, এই জায়গাটায় আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, মানে ম্যাচের পর আসলে কোচ কি করতে পারতেন বা কোনটা ঠিক ছিল কি ঠিক ছিল না এইটা ডিসাইড করতে যাওয়াটা আসলে আমার কাছে খুব আনরিজনেবল। কিন্তু এইমাত্র তো আপনি বললেন যে একদম প্রথম মিনিট থেকে আর্জেন্টিনা খেলা দেখে এরকম মনে হচ্ছে, এইটার কারণ কি? ওই যে যেটা বললাম, খেলা দেখে মনে হচ্ছে কারণ তারা নিজের খেলা নিয়ে চিন্তা করেনি, তারা স্পেনকে আটানোর চিন্তা করেছে। এবং এই চেষ্টাটা পর্তুগালও করেছে, এই চেষ্টাটা বেলজিয়াম, টু বি অনেস্ট বেলজিয়াম, পর্তুগাল বা আর্জেন্টিনা বা অস্ট্রিয়া বা ফ্রান্সের চেয়ে বেলজিয়াম এই চেষ্টাটা কম করেছে। বেলজিয়াম নিজের খেলাটা কিছুটা খেলার চেষ্টা করেছে, যে কারণে এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। গোলও তারাই করতে পেরেছে বেলজিয়াম, এবং শুধু গোল না, গোলের আগে পরেও কিছু মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছে। গোল তো লুকাকু যদি একটা মিস না করতেন ড্র হয়ে যেতে পারত। গোল তো ধরুন অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেটা আমি যে এমিলিয়ানো মার্তিনেজের কথা বলছিলাম, এমিলিয়ানো মার্তিনেজ কালকে 11টা সেভ করেছেন, আমরা এটা নিয়ে অনেক আলোচনা শুনছি। কিন্তু আপনি যদি আবার ওই দিক থেকে দেখেন যে স্পেন আসলে কয়টা একেবারে বলার মতো চান্স বা বলার মতো শট ছিল যেটাতে আপনি এজ অফ দ্য সিট হয়ে গেছেন যে এই বুঝি গোল হয়ে গেল, ওই রকম চান্স বা ওই রকম শট কিন্তু আবার আপনি 11টা সেভ যদিও, যেমনটা আর্জেন্টিনার বিপক্ষে করেছিলেন ভজিনিয়া, হ্যাঁ ওই রকম সেভ যদি বলেন সেটা হয়তো আপনি হাতে গোনা 3-4টা পাবেন। আদারওয়াইজ বাকি সেভগুলো হয়তো শটটা দুর্বল ছিল, শটটা একেবারে এমিলিয়ানো মার্তিনেজের গায়ের দিকেই ছিল বা শটে খুব একটা পেস ছিল না, এরকম অফসাইডের কারণে তো 2টা গোলও বাতিল হলো। হ্যাঁ, তো যদি একটা গোল যেটা বাতিল হয়েছে এটা খুবই, রেফারি কেন বাতিল করেছেন এটার কোনো রিজনই আসলে হয় না। আমার ওই সময় দেখে মনে হচ্ছে যে ওটামেন্ডি যেভাবে পড়ে গিয়েছেন তাতে হয়তো রেফারি মনে হচ্ছে খুব জঘন্য কোনো ফাউল হতে হয়ে গেছে। আদারওয়াইজ ওই গোল বাতিল করার আর কোনো রিজন হয় না, কারণ ওই গোল যদি বাতিল করতে হয় তাহলে ফুটবল ইজ এ কন্ট্যাক্ট স্পোর্ট, এই দাবিটারই আর কোনো ভিত্তি থাকে না। হ্যাঁ, এখন ভিআর কেন বাতিল করেনি, কারণ রেফারি যেহেতু বাতিল করে দিয়েছেন এটাকে ওভারটার্ন করতে হলে একেবারে ক্লিয়ার কোনো এই একই রেফারি তো আবার পারেদেসকে ফাউলের পর ফাউল করার পরও তো ছাড় দিয়েছেন। যেটা বললাম যে সো ওই গোল বাতিল করে নাই, কারণ হচ্ছে যে ভিআর দেখা গেছে যে স্লো একটা দেখা গেছে ওটামেন্ডির পায়ে হালকা একটু টাচ লেগেছে, এটার জন্য আপনি আবার বাতিলও করতে পারছেন না। কিন্তু এরপর পারাদেসের কথা যদি আসেন, এনসো ফার্নান্দেজের রেড কার্ড নিয়ে আর্জেন্টিনার ফ্যানদের একটা আছে যে এনসো ফার্নান্দেজ প্রথম যে ইয়েলো কার্ড দেখেছেন সেটা আসলে দেওয়া উচিত হয়নি, কারণ এনসো ফার্নান্দেজ রেফারির একটা ডিসিশনে একটু কি বলবো ক্ষোভ প্রকাশ করেছেন, তাও অনেক দূর থেকে। ভাগ্যবান বলা যায়, কারণ ইয়েলো কার্ডটার পরেও উনি কিন্তু রেফারিকে উদ্দেশ্য করে একটা মানে ব্যঙ্গাত্মকভাবে হাততালি দিয়েছেন। তো এটা আসলে আবার ওই দিক থেকে যদি চিন্তা করেন, আর্জেন্টিনান ফ্যানরা যদি এটা থেকে মনে হয় যে তারাও বিচারে শিখে, তাহলে তো পারাদেসের এই ম্যাচে 3-4টা রেড কার্ড দেখা উচিত ছিল। হ্যাঁ, মানে যে পারাদেস যেভাবে খেলেছেন এবং তিনি কিন্তু সেকেন্ড হাফে নেমেছেন, তাতেই তার 3-4টা রেড কার্ড দেখা উচিত ছিল। এনিওয়ে, এখন আমরা যদি আসি, আপনি যেটা বললেন যে স্কালোনি হাতে টুল কী ছিল, সেই জায়গায় যদি যে স্কালোনির হাতে যে টুল ছিল, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। দিমারিয়ার ব্যাপারটা অবভিয়াসলি আসবে, দিমারিয়ার ব্যাপারটাতে পরে আসছি। আর্জেন্টিনা যেভাবে খেলে, এখানে বিশ্বকাপের আগে থেকেই শুরুর দিক থেকে একটা ডায়াগ্রাম ছিল, যে আমরা ডায়াগ্রামে কিনা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মানে দুইটা অক্ষে যে কোচিংয়ের ট্যাকটিক্সটা কীরকম হয় বিভিন্ন কোচের, কেউ আছে যে অল্প পাস কিন্তু প্লেয়াররা কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে থাকে, ছোট ছোট পাস, মানে প্লেয়াররা অল্প জায়গার মধ্যে থাকে কিন্তু কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে থাকে। কেউ আছে পাসগুলো অনেক লম্বা লম্বা হয় কারণ প্লেয়াররা অনেক দূরে দূরে থাকে, বাট মোবিলিটির মধ্যে থাকে, মানে কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে থাকে। আবার এটার উল্টাটাও আছে যে শর্ট স্পেস কিন্তু মোবিলিটি কম, লম্বা পাস লং ডিস্টেন্স কিন্তু মোবিলিটি কম, এরকম 4টা ভাগ। তো স্কালোনির ভাগটা ছিল হচ্ছে শর্ট স্পেস কিন্তু মোবিলিটি বেশি, এটা বিশ্বকাপের শুরুর দিকের কথা বলছি। অর্থাৎ তার প্লেয়াররা, আমরা যেটা বারবার বলছিলাম যে আর্জেন্টিনা মিডফিল্ডে খেলে, মিডফিল্ডে একজন আরেকজনের খুব কাছাকাছি থেকে খেলে, কিন্তু এর মধ্যেই তারা কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে থাকে। স্পেনের মতো অফ দ্য বল মুভমেন্ট হতো না বা রোটেশন হতো না, বাট উইথ দ্য বল পাসিংয়ের মধ্যেই 1-2 করে উঠে যাওয়ার যে একটা চেষ্টা, এটা আমরা আর্জেন্টিনার মধ্যে দেখেছি। কিন্তু অ্যাজ দ্য টুর্নামেন্ট প্রোগ্রেসড, যত টাফ
হ্যাঁ ওই ইয়েটার সমস্যা কী ছিল ওই সময় ওই ট্যাকটিক্সের সমস্যাটা হচ্ছে আর্জেন্টিনার ক্ষেত্রে যেহেতু উইথ প্রোভাইড করতে হলে আলটিমেটলি যত আর্জেন্টিনা এগিয়ে যাবে অপোনেন্ট হাফের দিকে তত হচ্ছে উইং ব্যাকরা আস্তে আস্তে উঠতে হবে, না হলে উইথ থাকে না, যেহেতু আর্জেন্টিনা সেন্ট্রাল স্পেসে মাঠের মাঝ মাঠে অনেক বেশি ন্যারো হয়ে থাকে, একজন আরেকজনের কাছে থাকে, তাহলে উইথ থাকে না। উইথ রাখার জন্য আপনার 2 উইং ব্যাক উঠতে হতো আলটিমেটলি। কিন্তু যেটা আমরা দেখলাম যে অ্যাজ দ্য টুর্নামেন্ট প্রোগ্রেস মিশর বা সুইজারল্যান্ড এরা যে দেখালো যে এটা ওই স্ট্র্যাটেজিতে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা দুর্বল, যেহেতু 2 উইং ব্যাক আলটিমেটলি উঠে যাচ্ছেন, তখন কাউন্টার অ্যাটাক হলে আর্জেন্টিনা আসলে ডিফেন্সে আর কেউ থাকছেন না, এবং অপোনেন্ট যখন কাউন্টার অ্যাটাকটা সে থ্রু দ্য উইং করতেছে, তো ওইটা কাউন্টার করার জন্য স্কালোনি কিন্তু তার স্ট্র্যাটেজি থেকে আস্তে আস্তে সরে গেলেন। তিনি নিকো গঞ্জালেসকে কালকে যেমন শুরুতে নিকো গঞ্জালেসকে খেলেন, বা আমরা দেখলাম জিওলিয়ানো সিমিওনেকে, কারণ তার মাঠে উইথের দরকার ছিল। এখন এই ব্যালেন্সটা আর ঠিক থাকেনি। আপনি যখন আপনার প্লেয়াররা হচ্ছেন যে টুলের কথা আপনি বলছেন, স্কালোনির হাতে টুল, তার প্লেয়াররা হচ্ছেন এনসো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, দে পল, মেসি, আলমাদা, ইভেন আপনার ইয়াং যারা ছিল কোমর যে প্লেয়ারটা মেসির জায়গায় নিকো পাজ বা ভালেন্তিন বার্কো, এরা সবাই হচ্ছেন শর্ট স্পেসে ছোট ছোট জায়গায় একজন আরেকজনের খুব কাছাকাছি থেকে অল্প জায়গায় খেলা প্লেয়ার। সো আপনার প্লেয়াররা হচ্ছে ওই টুলের, আপনার আগে যে আপনি বিশ্বকাপের আগে যে স্ট্র্যাটেজিতে খেলে আসছিলেন যে শর্ট স্পেস হাই মোবিলিটি, অর্থাৎ অল্প জায়গার মধ্যে প্লেয়াররা দ্রুত মুভ করবে, আপনার প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে ওই স্ট্র্যাটেজিতে খেলে প্লেয়ার। কিন্তু টুর্নামেন্টে আপনার যখন অপোনেন্ট ওইভাবে খেলা শুরু হলো, তখন আপনি দেখলেন যে আপনার উইংয়ে প্লেয়ার লাগবে, আপনি সেই জন্য স্পেস লাগবে, উইথ লাগবে, সেই জন্য আপনি আস্তে আস্তে নিকো গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে এদেরকে খেলানো শুরু করলেন। কিন্তু সেটা করতে গিয়ে আপনি এদেরকে মানে মিডফিল্ডে একটা প্লেয়ার স্যাক্রিফাইস করতে হলো, অবভিয়াসলি আপনি ওদেরকে নামাতে হলে তো কেউ একজনকে স্যাক্রিফাইস করতে হবে। তো ওই জায়গায় আপনি অল্প জায়গায় দ্রুত মোবিলিটির জায়গায় থাকলেন, না আপনি আবার ফুল উইথটা পেলেন। তো ওই জায়গাটা হচ্ছে ঝামেলাটা হয়েছে। এবার এইখানেই হচ্ছে আপনার আমি যে কথাটা বলছিলাম যে দি ম্যারিয়ার কথাটা আসছে। দি ম্যারিয়ার কথাটা আমি প্রিটি শিওর আপনিও এর আগে অনেকবার দি ম্যারিয়ার কথাটা এনেছেন। আসলে আর্জেন্টিনা এই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় থেকে বলেন টুর্নামেন্টে এতক্ষণ এই পর্যন্ত আর্জেন্টিনা এসেছে, এই একটা নাম বারবার এসেছে, আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত চলে এসেছে, কিন্তু সবসময় মনে হয়েছে ডি মারিয়ার যে শূন্যস্থানটা এটা আর্জেন্টিনা এখনো পূরণ করতে পারেনি। এবং এই জায়গায় হচ্ছে আর্জেন্টিনার স্কালোনির হাতে যে টুলগুলো ছিল, প্লাস আর্জেন্টিনার কোন জায়গায় এটা অভাব ছিল। আর্জেন্টিনা আমরা পুরো বিশ্বকাপে বলেছি যে আর্জেন্টিনার খেলাটা কোনো জায়গায় মন ভরানোর মতো খেলা আর্জেন্টিনা ছিল না, যেটা 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা ছিল, যে আপনি খেলা দেখেও মনে হচ্ছে না আর্জেন্টিনা ভালো খেলছে। দ্য রিজন ওয়াজ দিস, যে স্কালোনি সবসময় এই ধরনের খেলা ছিলেন, যে ওই যেটা বললাম যে অল্প জায়গায় কুইক মোবিলিটি। কিন্তু তার যখন দি মারিয়া ছিল, দি মারিয়া হচ্ছেন ওই ধরনের একটা ইউনিকর্ন প্লেয়ার, যে ওয়াইড স্পেসে খেলতে পারে, যার পেস আছে, আবার যে ছোট জায়গায় 1-2 করে উঠে যাওয়ার মতো স্কিলও আছে, যে প্রচুর দৌড়াতে পারে, যার আবার পায়ের স্কিল অলমোস্ট মেসির কাছাকাছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো ওই ইউনিকর্ন প্লেয়ার, যে এই ধরনের প্লেয়ার আপনি আসলে খুব রেয়ার, আপনি হয়তো ফ্রান্সের মাইকেল অলিসেকে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বলতে পারেন কাছাকাছি, স্টিল মানে তার চেয়ে দি মারিয়া ওয়ে অ্যাবাভ, কিন্তু স্টিল ওই কাছাকাছি ওই প্রোফাইলের 22 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের ডিফেন্সকে তছনছ করে দিয়েছিল জাস্ট দি মারিয়া। তো এখন দি মারিয়া তাকে ওই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাকে বদলি হিসেবে তুলে নেওয়ার পরই কিন্তু ম্যাচটা ঘুরে গেল। এখন দি মারিয়া যখন ছিলেন তখন ওই যে আর্জেন্টিনার স্কালোনি যে মিডফিল্ডে যে এই কুইক মুভমেন্ট এবং অল্প জায়গার মধ্যে প্লেয়ারদেরকে রেখে খেলা, ওই জিনিসটা করা সম্ভব ছিল। এবং দি মারিয়া থাকার কারণে মেসির উপরেও প্রেশার কমে যাচ্ছিল, আবার দি মারিয়া থাকার কারণে উইকটাও ছিল, যে আর্জেন্টিনা উইংয়ে একজন প্লেয়ার বাড়তি থাকছে। তো দি মারিয়া উঠে যাওয়ার পর উইট ছিল না, ওই জায়গায় আপনি থিয়াগো আলমাদাকে যখন আনলেন, তখন আর্জেন্টিনা আরও ন্যারো হয়ে গেল। এই ন্যারো জায়গায় উইট প্রোভাইড করার জন্য উইং ব্যাককে উঠতে হলো, উইং ব্যাক উঠে যায়, আবার কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা ভালনারেবল হয়ে গেল। তো সব কিছু মিলিয়েই আসলে স্কালোনির হাতে এখন দি মারিয়া টাইপের প্লেয়ার তো আপনি চাইলেই পাবেন না। আবার এই জায়গায় আপনি যদি লিকো গঞ্জালেস বা সিমিওনে এই ধরনের প্লেয়াররা হচ্ছে আপনার, হ্যাঁ ঠিক আছে তারা দৌড়াতে পারে, তারা উইট প্রোভাইড করবে, কিন্তু তারা আবার টেকনিক্যালি ওই প্লেয়ার না যে আপনার পাসিং ফুটবলের জন্য তারা আপনার খুব, যেটা আপনার আমরা স্পেনের ক্ষেত্রে যে নিকো উইলিয়ামস বা লামিন ইয়ামাল, এই ধরনের প্লেয়াররা হচ্ছেন আপনার উইট তো প্রোভাইড করেন, তারা আবার 1v1 বিট করে বেরিয়ে যেতে পারেন। আপনি নিকো গঞ্জালেসকে আপনি কখনো খুব রেয়ারলি দেখবেন যে একজন প্লেয়ারকে বিট করে বেরিয়ে যাচ্ছে। সিমিওনোতে সেই প্রোফাইলই না, সিমিওনো ইজ এ রানার, সিমিওনো কখনোই একজন প্লেয়ারকে কাটিয়ে যাবেন সেই প্লেয়ার কখনোই সিমিওনো না।
তো এই জায়গাটা হচ্ছে স্কালোনি ঝামেলা হয়ে গেছে, কারণ আপনি ওই দুজন এবং তার মূল শক্তির জায়গা ফিজিক্যাল ফুটবল খেলা। ফিজিক্যাল ফুটবল খেলে, এছাড়া আর কিছু তার কাছ থেকে আপনি পাবেন না। তার কাছ থেকে আপনি শুধু দৌড়টা পাবেন, আর হয়তো কিছু ক্রস পাবেন আর কাটব্যাক পাবেন। আপনি তার কাছ থেকে ড্রিবলিং পাবেন না, নিকো গঞ্জালেসের কাছ থেকে ড্রিবলিং পাবেন না। এবং আর্জেন্টিনা এখন কিন্তু উইংয়ে ওই প্লেয়ার নেই যে উইং থেকে একই উইংয়ে পেস সাপ্লাই করবে, আবার পেসের উপর ড্রিবল করে বেরিয়ে যেতে পারবে, ওই প্লেয়ার নেই। সো স্কালোনির হাত বাঁধা ছিল যে আর্জেন্টিনা ওই ধরনের কোনো প্লেয়ার না থাকার কারণে তাকে মিডফিল্ডের উপর ভরসা করতে হচ্ছে। যে কারণে আমরা থিয়াগো আলমাদাকে দেখেছি, যে কারণে লো চেলসো বা নিকোপাস যদিও যে মেসির প্রোফাইলে হওয়ার কারণে, মেসির মতো জায়গায় মুভ করার কারণে তার হয়তো খেলার সুযোগ ছিল না, বাট এই ধরনের প্লেয়ারকে আমরা বারবার দেখছি। কিন্তু ওই যেটা বললাম, সেই জায়গাটা হচ্ছে স্কালোনি আটকে গেছে। তো ওই জায়গাটায় কালকে হয়তো নিকো গঞ্জালেস খেলেছিলেন, কিন্তু স্পেনের সাথে আপনি যখন বলই পাচ্ছেন না, তখন আসলে নিকো গঞ্জালেস, হ্যাঁ প্রথমে কয়েকবার আমরা দেখেছি যে নিকো গঞ্জালেস রান নিচ্ছেন, সেই জায়গায় তাকে দু একবার থ্রু দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা ফ্রুটফুল হয়নি। কারণ হচ্ছে আর্জেন্টিনার যেটা বললাম, আর্জেন্টিনা প্রথম থেকেই চেষ্টা করেছে কীভাবে স্পেনকে আটকানো যায়, এরপর যদি সুযোগ পাওয়া যায়, ওই জায়গাটা হচ্ছে আর্জেন্টিনা ঝামেলা হয়ে গেছে। এরপর যদি আসেন আপনার আর্জেন্টিনার, আমি স্কালোনি যেটা বললাম, স্কালোনির কোচের ভুল নিয়ে আমি আসলে কথা বলার কোনো রিজন দেখি না ম্যাচের পরে। কারণ কোচ যখন ডিসিশন নেন, তিনি ডিসিশন নেন হচ্ছেন ম্যাচ চলাকালীন সময়। হি ডাজন্ট নো কি হতে পারে সেটা মাথায় রেখে। এক্স্যাক্টলি কি হতে পারে তিনি জানেন না, তিনি জাস্ট প্রবাবল সিনারিও মাথায় রেখে ডিসিশন। এটা যে কোনো খেলার ক্ষেত্রে, আমরা ক্রিকেটের ক্ষেত্রে যে ক্যাপ্টেন একটা ডিসিশন নিলেন, একে কেন ওভারটা দিলেন, এটা পরে আমি আলোচনা করতে পারি। কারণ আমি তখন আমি যখন বিশ্লেষণ করছি, আমি রেজাল্টটা জানি, আমি রেজাল্ট জেনে বিশ্লেষণ করছি। এটার আসলে ওই বিশ্লেষণের কোনো মানে হয় না। যেটা বললাম, আপনি কালকে আর্জেন্টিনার যে সাবস্টিটিউশনগুলো, স্কালোনিকে ধুয়ে দিচ্ছেন অনেকে, যে স্কালোনি এই করেছেন সেই করেছেন। দেখুন, বুড়ো খেলোয়াড়দের উপর ভরসা করে। হ্যাঁ, এখন বুড়ো খেলোয়াড় আপনি বলতে পারেন, এখন এর অল্টারনেটিভ কি? আর্জেন্টিনার হাতে কি এর বাইরে কোনো অল্টারনেটিভ ছিল? আপনার যে আলেহান্দ্রো গার্নাচোর কথা বলা হচ্ছে, আলেহান্দ্রো গার্নাচো কখনোই ওই প্লেয়ার না। আপনি আলেহান্দ্রো গার্নাচো, নিকো দিবালার যে ওই প্রোফাইল, মেসি প্রোফাইল, আপনি আলেহান্দ্রো গার্নাচো কখনোই ওই প্রোফাইল না যে আপনার ইভেন দের ইজ এ রিজন সে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এত বছর হয়েও, তার বয়স এখন 22-23 হয়ে গেছে, এখনও সে প্রতিষ্ঠিত হতে পারেনি, বিকজ হি ইজ নট দ্য প্লেয়ার। তার চেয়ে নিকো গঞ্জালেস বেটার। নিকো গঞ্জালেস স্টিল পেসটা সাপ্লাই করেন, নিকো গঞ্জালেস রানিংটা সাপ্লাই করেন। আর আলেহান্দ্রো গার্নাচো সেই প্লেয়ার না। আলেহান্দ্রো গার্নাচো লাইকস টু হ্যাভ দ্য বল অ্যাট হিজ ফিট, তো সে তো রানার না। তো ওই জায়গাটা এখন কালকের সাবস্টিটিউশন নিয়ে যদি বলেন, লিসান্দ্রো এবং ক্রিস্টিয়ানো রোমেরো, তার মূল দুই সেন্টার ব্যাক, তার ইনজুরি হয়ে উঠে গেলেন এবং তাকে দুইটা সাবস্টিটিউশন করতে হলো ফোর্সড। এবং সেখানেও দেখুন, লিসান্ড্রোর বদলে নামানো হলো ওটামেন্ডিকে। কেন? ওটামেন্ডির এক্সপিরিয়েন্স আছে, প্লাস বিশ্বকাপ, ইংল্যান্ডের বিপক্ষেও ভালো বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, প্লাস এই সময় তার আর ওটামেন্ডি অনেকটা ওয়ারিয়র টাইপ। হ্যাঁ, এক্স্যাক্টলি, এবং তার লিডারশিপের দরকার ছিল। কিন্তু ওটামেন্ডি নামাতে, যখন ক্রিস্টিয়ানো রোমেরো এবং ওটামেন্ডি দুজনেই রাইট সাইডের প্লেয়ার, দুজনেই অ্যাকচুয়ালি রাইট সেন্টার ব্যাক খেলতে অভ্যস্ত, তখন যেটা হলো ওইদিকে লামিন ইয়ামালকে ঠেকানোর জন্য তাগলিয়াফিকে ছাড়া আর কেউ থাকলেন না। পরে সেটাকে কাউন্টার করার জন্য তিনি যদিও পরে মেদিনাকে নামিয়েছেন, কিন্তু তখন স্পেন ওয়াজ ইন দ্য অ্যাসেন্ডেন্সি, তখন পরে আবার সেনেসিকেও নামাতে হলো। তো এই জিনিসগুলো একটার পর একটা সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিতে হয়। তো এই জায়গাটা আমি যেটা বলবো যে আসলে আর্জেন্টিনা স্পেন মাস্টার ক্লাস, মানে প্রত্যেক টুর্নামেন্ট জুড়ে প্রত্যেকটা ম্যাচে তারা মাস্টার ক্লাস পারফরমেন্স দিয়েছে। তো স্পেনকে বিট করতে হলে আসলে এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগতো, বাট অন্যদিকে আর্জেন্টিনা হচ্ছে মেন্টালি ফর সাম রিজন তারা এতটাই ব্লকড ছিল, এতটাই পিছিয়ে পড়া ছিল যে তারা এক্সট্রাঅর্ডিনারিতে দূরে থাক, ওয়েল বিলো অর্ডিনারি ছিল আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আর্জেন্টিনা কেন ফুটবল খেললো না সেটা আপনারা জানাতে পারেন আপনাদের মতামতের জায়গা থেকে। আর ডি মারিয়ার শূন্যস্থান কি আসলেই আর্জেন্টিনা অনুভব করেছে এই ফাইনালে, সেটাও জানাতে পারেন কমেন্টে।